সাহেবের তো এই চুক্তি নিয়ে আপনি কথা শুরু করেছেন, আমার যে সহ-আলোচক আছে উনি নিশ্চয়ই বলবেন যে উনি উনার জন্য উনার একটা তালিকা নিশ্চয়ই উনার কাছে আছে, ওই তালিকাটা আমি উনার কাছে শুনতে চাই। উনি উনার জন্য উনার স্বার্থে কি কি করেছেন, উনার স্বার্থে উনি যে প্রধান উপদেষ্টার পদে থেকে উনি যা যা নিজের স্বার্থে নিজের একদম ব্যক্তি স্বার্থে অনেক কিছু করেছেন। চুক্তি তো করে দেশের ১২টা বাজিয়ে দিয়েছেন, কিন্তু ব্যক্তি স্বার্থে উনি কি কি করেছেন, ব্যক্তি স্বার্থে উনি যা যা করেছেন সেটাও জনগণকে জানানো দরকার। আমি যেহেতু অনেকক্ষণ কথা বললাম, আমি আমার সহ-আলোচককে বলতে চাই, উনি যদি বলেন উনি বলবেন, তারপরে কিছু বাদ পড়ে গেলে সেটা আমি নিজে যোগ করে দেব। আমার মনে হয় আপনি একটু বলে নেন উনি নিজের সাথে। আমরা অবশ্যই একটা তালিকা দেখেছি, মানে একটা কার্টুনের মতো যে উনি কি কি নিলেন, সেটা একটু বলে না দেন ধরেন তারপরে ওনার যে উনি যে উনার গ্রামীণ সংস্থার জন্য যে আপনার যে রাজস্ব, যে ট্যাক্স কর মুকুব করে দিলেন। কর নিয়ে তো একটা মামলা ছিল, উনি প্রধান উপদেষ্টা, উনি সেই মামলাতে তার পক্ষে রায় নিয়ে কর মকুব করে দিলেন। ওনার বিরুদ্ধে অন্য যে নিবর্তনমূলক মামলা হয়েছিল, নির্যাতনমূলক মামলা, শিল্প আইনে যে মামলা হয়েছিল, এইসব মামলার ঠিক আছে, এইসব মামলা আসলেই মামলার মতো ছিল না, এইসব মামলা করার কোনো কারণ নেই। এবং এটাকে অনেক মানুষ, জনগণ, আমরাও তখন মনে করছি এটা তাকে নির্যাতিত করা হচ্ছে। বাট তারপরে উনি যা যা কাজ করলেন তখন মনে হয় যে আরে ভাই কার জন্য এই কথাগুলো বললাম, একটা মানুষের জন্য বললাম, এই মানুষটা কি বেরোলো। তো উনি ৬৬৬ কোটি টাকার মতো কর মকুব করেন। উনি গেলেন জাপানে, জাপান নাকি কিছু নার্স নেবে, উনি জাপানে এই ১ লক্ষ নার্স বা সেবক নেওয়ার কথা বিগত সরকারের সাথেও হচ্ছিল। তো উনি গেলেন, উনি একটা ট্যুরে গেলেন, ওনার তো সবই কোনোটাই রাষ্ট্রীয় ট্যুর ছিল না, ২-১টা ছাড়া। উনি সবাই ভ্রমণে যেতেন, তারপরে ওখানে শুনে আসলেন নার্স নেবে, উনি এসেই একটা নার্সিং ইনস্টিটিউটের জন্য দরখাস্ত করলেন, নার্সিং ইনস্টিটিউটের জায়গা নার্সিং ইনস্টিটিউট চালু করলেন। মানে এটা কি যে আপনি ১ লক্ষ নার্স উনি সাপ্লাই করবেন। উনি মালয়েশিয়া গেলেন, ওটাও রাষ্ট্রীয় সফর ছিল না, মালয়েশিয়া আমাদের লোকজন নেবে, উনি এসে একটা ম্যান পাওয়ার লাইসেন্স করে ফেললেন। উনি একটা বিশ্ববিদ্যালয় করেছেন। হ্যাঁ, কেউ কেউ বলে এই যে রেজওয়ানা সাহেবের কথা বললেন, রেজওয়ানা উনি বললেন যে উনি তো বিশ্ববিদ্যালয় লাইসেন্স মানে আবেদন আগেই চেয়েছিলেন। আরে ভাই আগে চেয়েছিলেন, ওরকম আবেদন তো অনেকের ছিল, আপনারটা কেন হবে আর বাকিদেরটা কেন হবে না? আপনি সবগুলো দিয়ে দিতেন। তারপরেও মানে এই যে আবেদনের যেসব শর্ত পালন করতে হয় সেই সব শর্ত তারা পালন করেনি। তারপর তাকে আবেদন ভিত্তিতে তাকে খুব দ্রুত গতিতে দ্রুত সিদ্ধান্তের সাথে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। তো উনি করেন নাকি, উনি তার সংস্থার জন্য কত বছরের ট্যাক্স মকুব করে ফেলেছেন। উনি বোধহয় আরেকটা নোবেল প্রাইজ পাওয়ার প্রত্যাশা করেন, উনি এই প্রাইজের উপরেও তার ট্যাক্স মকুব করে দিয়েছেন। এই বিষয়ে তো আমাদের যে এনবিআর চেয়ারম্যান ছিলেন সাবেক বদিউর রহমান সাহেব, উনি তো বলেছেন উনি যখন নোবেল প্রাইজ পেলেন তখন কিন্তু এটা ট্যাক্সের আওতায় ছিল, এবং এই ট্যাক্স মৌকুব করার জন্য উনি কতবার লোক পাঠিয়েছেন, কত লোককে দিয়ে তদবির করছেন। মানে একজন মানুষ, দেশের একটা আইন আছে, দেশের আইনটা যে আইনটা আছে সেই আইনটাই তো আপনি নোবেল লরেট, সেই আইনটাই তো আপনি ফলো করবেন, অনুসরণ করবেন, আপনাকে দেখে তো অন্যরা শিখবে। তো উনি তখনও এইটা করেছেন এবং পরবর্তীতে তো উনি একটা দিলেন। উনি যাওয়ার আগে মানে ইলেকশনের ২ দিন আগে ১ বছরের জন্য এসএসএফ এর সিকিউরিটি নিয়ে নিলেন, যেটা নেওয়ার কথা না, নিয়েছেন। এবং এর জন্য তাকে রাষ্ট্র তার পিছনে খরচ করতে হবে, তো নিয়েছেন। আর কত বলবো বলেন? অনেক কিছু আছে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইউনূস সাহেব এবং উনার উপদেষ্টারা বুঝেন কিনা, বা বুঝলে না বুঝার ভান করেন কিনা, সেটা একটা আলোচনার বিষয়। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রত্যেকে, এই যে রেজওয়ানা যদি আপনার যা আজকে জানা গেল, উনি উপদেষ্টা হিসেবে এই গণস্বাস্থ্য কেন্দ্র যে দখলের চেষ্টা করলেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? উনি একটা এনজিও চালান, ওনার তো একটা এনজিও আছে, পরিবেশ এনজিও, উনার হয়তো গণস্বাস্থ্য কেন্দ্র দখল করার কেন ইচ্ছা জাগবে? বা উনি অন্যান্য জায়গায় কেন এই যে বিত্ত এটা আয় করার চেষ্টা করবেন? হ্যাঁ, উনার হাজবেন্ড তো বিপু সাহেবের কোম্পানিতে ছিলেন, উনি কি বলবো এখনো কোম্পানিতে কাজ করতেন, কর্মচারী ছিলেন। একসময় ওনাকে র্যাব বোধহয় তুলে নিয়েছিল, পরে বিপু সাহেবের হস্তক্ষেপে ওনাকে উদ্ধার করা হয় এবং উনি আসেন। পরে রেজওয়ানা কিন্তু পরিবেশ নিয়ে কথাবার্তা বলাই বন্ধ করে দেন, একসময় একদম চুপ হয়ে গেছিলেন। এখন লোকজন বলে, আমি একদম কনফার্ম না, তবে আমি শুনেছি এবং নারায়ণগঞ্জের লোকজনের কাছে শুনেছি যে বিপু সাহেবের যে নারায়ণগঞ্জে এবং অন্যান্য জায়গায় যে সমস্ত প্রপার্টিজ আছে সেই সব প্রপার্টিজের দেখভাল উনি করেন, ওনার ছেলে করে। এই হলো আমাদের উপদেষ্টা। তো এখন প্রত্যেক উপদেষ্টার এক একটা ট্র্যাক রেকর্ড আছে। আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা, উনি আইনের শাসন কায়েম করার কথা।
উনি একটা জঙ্গলি শাসন কায়েম করলেন। উনি লোকজনকে ধরে নিয়ে যায়, হত্যা মামলায় লোকজনকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে। উনি বললেন যে মামলা তো আমরা করি না, মামলা তো অন্য লোকেরা করে। অন্য লোক হুম, মামলা করলে আমরা কি করতে পারি? এই যে একটা মামলা, মামলার তো অনেকগুলো পদক্ষেপ আছে। আপনি একটা পুলিশ স্টেশনে যাবেন একটা মামলা করতে, পুলিশ অফিসার বা যিনি মামলার আপনার জিডি করবেন অথবা এফআইআর নেবেন, তিনি আপনাকে জিজ্ঞাসা করবেন। তিনি তো জিজ্ঞাসাবাদে জানতে চাবেন যে এই ঘটনাটা ঘটেছিল কিনা। এখন হুম, সেই সময় পুলিশ বাহিনীর উপরে যে অত্যাচার হয়েছে বা পুলিশ বাহিনীর উপরে যে ধরনের আঘাত হয়েছে এবং ৫ তারিখের পরেও পুলিশের যে সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে, এটা ফজলুর রহমান সাহেব তাদের বিচার চেয়েছেন ৫ই আগস্টের পরে। ৫ই আগস্টের আগের কথা উনি বলেন নাই। তো এইসব কারণে পুলিশ স্টেশনগুলো লুটপাট হয়ে যাওয়া, পুলিশ স্টেশনে আগুন দেওয়া, অস্ত্র লুট, এসব কারণে পুলিশের লোকেরা অ্যা সেনাবাহিনীর প্রহরায় কাজ শুরু করে এবং সেই সময় মামলাবাজরা বা যারা খারাপ লোক তারা এইসব মামলা করতে গিয়েছিল, পুলিশ কিছু করতে পারেনি। এখন কোর্টে তো এটা দেখবে প্রাইম ফেসি আছে কিনা। কোর্টে গেল, কোর্ট আবার এই মামলা অ্যাকসেপ্ট করে ফেললো। কোর্টের কথাও আপনি বলতে পারেন বা আমিও বলতে পারি যে আপনি যে এখন সর্বোচ্চ আদালতে যদি মব হয়, সমস্ত কোর্টে মব ছিল, মবের ভয়ে মামলা আপনি অ্যাকসেপ্ট করেছেন, খুব ভালো কথা। তারপরে আসিফ নজরুল সাহেব বলেন যে অন্যেরা মামলা করলে আমরা কি করতে পারি। আগে শেখ হাসিনার আমলে ছিল গায়েবী মামলা এবং গায়েবী সব জিনিস হতো, আর উনার আমলে হচ্ছে সব গায়েবী আসামি, মানে ১০ জন ২০ জন হুম, নেতার নামে শেখ হাসিনা সহ বা স্বরাষ্ট্র মন্ত্রী সহ বা উনাদের পার্টির বড় বড় নেতা, তার সাথে ৫০ ৬০ ৭০টা একটা লিস্ট দিয়ে দেওয়া হয় আর ২-৩০০ গায়েবী লোকজন থাকে এবং এইসব মামলায় মানুষকে আটক করা হয়েছে এবং গত ১৮ মাস ধরে তারা জেলখানায় ছিল, তাদের জামিন শুনানি হয় না। জামিন চাইতে গেলে জামিন বাতিল হয়ে যায়, জামিন দেওয়া হয় না, জামিন রিজেক্ট হয় এবং সর্বোচ্চ আদালতে এসেও জামিন শুনানি হয় না এবং ১৮ মাস ধরে জামিনের পেছনে ঘুরতেছে। কেয়া মিলতা হয়, অমিতাভ বচ্চনের একটা বড় ডায়ালগ ছিল একটা সিনেমায়, কেয়া মিলতা হয় তারিখ, মানে আমি আদালতে যাই শুধু পাই তারিখ, তারিখ আর তারিখ আর তারিখ, ন্যায় বিচার পাই না। এই হলো অবস্থা। তো এই অবস্থা থেকে জি, তো উত্তরণ করতে হবে। তো আসিফ নজরুল সাহেব একজন আইনের শিক্ষক। আসিফ নজরুল আইন উপদেষ্টা থাকার সময় এই অবস্থা থেকে কেন উত্তরণ হলো না? এবং জামিন হওয়ার পরে কিছু জামিন হওয়ার পরে উনি উষ্মা প্রকাশ করলেন প্রকাশ্যে। এইসব লোককে ফ্যাসিস্টদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে? ভাই আপনি ফ্যাসিস্ট বলেন, ফ্যাসিস্ট ট্যাগ লাগান, খুব ভালো কথা। কিন্তু আপনি তো যেকোনো মামলার সবকিছু বিচার বিবেচনা করে তো আপনাকে আইনের সিদ্ধান্ত নিতে হবে। তা আমার এখন প্রত্যাশা যে নতুন সরকার আসছে নিশ্চয়ই তারা এসব নিয়ে আলাপ আলোচনা করবেন। আলাপ আলোচনা করে তারা বিচার, যেমন গতকালকে তো আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আইনকে আইনের পথে চলতে হবে, সকলের জন্য আইন সমভাবে প্রয়োগ করা হবে এবং যাদের ইয়ে নেই, সামর্থ্য নেই, তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে। তো আমরা দেখতে চাই হুম, যে এখন দেখি যে কতটা সামনের দিকে কতটা যায়। করে। এই হলো জি, গোটা ইউনূস রাজত্বে মানুষের অবস্থা। অসংখ্য ধন্যবাদ।